ফ্যাসিবাদী শক্তির স্বার্থে কাজ না করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। পুলিশ সপ্তাহের উদ্বোধন। দেশের মানুষের কাজে লাগবে না এমন প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার, অর্থমন্ত্রী। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিলেন থালাপতি বিজয়। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজ স্বার্থে ব্যবহার করতে না পারে সে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণের সাথে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। ঢাকায় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, গত নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। খান আলামিনের রিপোর্ট। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এমন প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2026। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। আর কোনো স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সেজন্য নতুন শপথে অঙ্গীকার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের জনগণের সঙ্গে পুলিশ মানবিক আচরণ করবে এমন প্রত্যাশার কথাই তুলে ধরেন তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে পুলিশ অডিটোরিয়ামে কল্যাণ প্যারেডে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীর আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিশ্বাস অর্জন। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষের কাজে লাগবে না এমন প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন কথা জানিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের কাছে অর্থনীতির সুবিধা পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর নিজস্ব কার্যালয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলে হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের সহযোগিতা প্রকল্প সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়বে বলেও আশা আমির খসরু মাহমুদ চৌধুরীর। আরও 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে PKSF। এর মধ্যে 2,05,000 তরুণকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয় সেমিনারে। প্রজেক্টের পর প্রজেক্ট, এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment.
তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। হামের ভাইরাস থেকে মুক্ত হলেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় অন্য ভাইরাসে সংক্রমিত হচ্ছে শিশুরা। এতে জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত কয়েকদিনের তুলনায় হামে মৃত্যুহার কমে আসলেও হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এ অবস্থায় অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করে না বলে জানান চিকিৎসকরা। এদিকে ঢাকার ভেতরে হামের রোগী কমে আসলেও বেড়েছে ঢাকার বাইরের রোগী। বর্তমানে যারা হাসপাতালে ভর্তি ও মারা যাচ্ছেন তারা টিকা কার্যক্রম শুরু হওয়ার আগেই কিংবা ওই সময়ে আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়। শুধু শিশুরাই নয়, সংক্রমণের কারণে হাসপাতালে আসছে প্রায় 15% প্রাপ্তবয়স্ক আক্রান্ত রোগী। হাম থেকে সুস্থ হওয়ার পর রোগীদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একটা রোগী যখন হামে আক্রান্ত হয় তখন হামে আক্রান্ত হওয়ার পরপরই অথবা হাম আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরপরও পরের 2 থেকে 3 মাস বা আরও বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল থাকে। ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো তো হতে পারে, এবং এই জন্য এইসব রোগীদেরকে আমরা বলি, হামে আক্রান্ত রোগী হওয়ার পর থেকেই আমরা বলি যে হাম আক্রান্ত হয়ে গেলে রোগীকে অথবা হাম থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও রোগীকে স্পেশালভাবে সাবধানে রাখবেন, অন্যদের থেকে আলাদা রাখবেন, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে, এবং তাদেরকে যে হামের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখবেন, পুষ্টিকর খাবার দেবেন, বুকের দুধ খাওয়ার 2 বছরের মধ্যে হলে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন। টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত, এরপর রোদ, কিন্তু হাওড়া অঞ্চলের কৃষকের দুর্দশা কমেনি। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যাওয়া ফসলের শেষ অংশটুকু ঘরে তুলতে চেষ্টা করছেন তারা। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এখনও জলমগ্ন। পানির নিচে তলিয়ে যাওয়া সোনালী ধান তুলে এনে রোদে শুকাতে ব্যস্ত কৃষক। ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে হাহাকার জেলার হাওর অঞ্চলে। রোদের উজ্জ্বল আলোর দেখা মেলা ও পানি কমতে শুরু করায় মৌলভীবাজারের হাওর পাড়ের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরছে। দেনা পরিশোধ ও ক্ষতি পুষিয়ে নিতে একযোগে নেমেছেন ধান কেটে ঘরে তুলতে। অনেক স্থানে এখনও বুক সমান পানিতে নেমে ধান সংগ্রহ করতে হচ্ছে। শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেক চাষি। নদ নদীর পানি কমায় পরিস্থিতি উন্নতি হচ্ছে নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে। কেবল জন্ম দিয়ে একজন মায়ের কাজ শেষ হয় না, তাকে নামতে হয় সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তোলার দীর্ঘ সংগ্রামে। সে যাত্রায় জলাঞ্জলি দিতে হয় নিজের সব সুখ আহ্লাদ, কেবল ভাবনা জুড়ে থাকে সন্তানের মঙ্গল কামনা। যুগে যুগে মায়েদের এমন আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের 2য় রোববার সারা বিশ্বে পালিত হয় বিশ্ব মা দিবস। মায়েদের সেই দীর্ঘ সংগ্রামের উপাখ্যান তুলে ধরছেন HM মেহেদী হাসান, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন। ব্যস্ত শহরে কেবল অবিরাম ছুটে চলা, চেনা পথে ছুটে যায় কত শত অচেনা পথিক। যাপিত জীবনে জীবিকার সংগ্রামে সবাই যেন নিজেকে নিয়েই বাঁচে, তাই কে কার খবর রাখে। কেউ খবর রাখুক না রাখুক, নিয়ম করে একজন ঠিক খবর নেন, তিনি আর কেউ নন, মা। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা শব্দ শুনলেই হৃদয়ে অনুরণিত হয় ভালোবাসার পরম এক অনুভূতি। মা মানে আশ্রয়, মা মানে নির্ভরতা, মা মানে আগলে রাখা। মা কাইন্ড অফ পৃথিবী, যাকে ছাড়া আসলে চলা মুশকিল, বা অক্সিজেন বলা যায় মাকে। আমার মা যদি আজকে না থাকে, জীবন বেঁচে থাকার ইচ্ছাই চলে যাবে। মাকে কখনো গ্র্যাটিটিউড দেখে বলা হয়নি যে আই লাভ হার অথবা আই এম গ্রেটফুল টু হার, কিন্তু আমরা প্রকাশ করে ট্রাই করি যে উই আর অ্যাকচুয়ালি গ্রেটফুল। আজকে আমি আগে মাকে ফোন দেবো, বাট এই কম্পিটিশনে আমি আজকে পর্যন্ত আসলে বিজয় হতে পারি নাই। মাই আমাকে সবসময় আগে ফোন দেয়। এখন নিজে বুঝি মা হওয়ার পর যে আম্মু কতটা পরিমাণ পরিশ্রম করতো আমাদের। মার কথা মনে পড়লে আত্মা ফাটি যায়, যে কি জিনিস ছিল হারাইছি, বুঝছেন, খুব খারাপ লাগে। যাকে কিছু না বললেও ঠিক বুঝে নেয়
মনের গহীনের সব বেদনা সেই তো মা, যার কাছে অভিমান জমা রাখা যায় সেই তো মা, প্রাণ খুলে যাকে বলা যায় সব কথা সেই তো মা, সন্তানের সাফল্য যে সুখ খুঁজে নেয় সেই তো মা। মারা আসলে আত্মত্যাগী হন, মারা সর্বংসহা হন, এবং সাহিত্যে বিভিন্নভাবেই মায়ের ভিন্ন ভিন্ন রূপ উঠে আসতে আমরা দেখি। যেমন আমি এই প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসটির কথা স্মরণ করতে পারি, কিংবা শওকত ওসমানের জননী উপন্যাসটির কথা আমরা বলতে পারি। এই দুই জননী কিন্তু দুই লেখকের কলমে ভিন্নভাবে কিন্তু এসছে। মায়ের চাকরি কিন্তু 24 ঘন্টা এবং নিঃস্বার্থ চাকরি, যেটার কোনো রিটার্ন নেই। রিটার্ন তার হয়তো আছে আত্মতৃপ্তি। সেই আত্মতৃপ্তি সন্তানের কাছে কতটা গ্রহণযোগ্য হয় সেটা যখন আমরা দেখি বৃদ্ধাশ্রমের দিকে, তখন আমাদের স্বাভাবিকভাবে খারাপ লাগে। এক জীবনে মায়ের ঋণ শোধ হবার নয়, মুখ ফুটে না চাইলেও আমৃত্যু সন্তানের পাশে থাকার আকুতি প্রতি মায়ের। মা দিবসের এই ক্ষণে কামনা, সন্তানের সাথে ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা। এইচ এম মেহেদি হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে বিচার শুরু হলো। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। প্রসিকিউশন পক্ষে এই মামলায় আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। আগামী 8 জুন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির মধ্যে এই মামলায় গ্রেপ্তার আছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাইমুল হাসান রাসেল সহ 4 জন। পলাতক আছেন 24 আসামি। সেই ফায়েজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো সেই মামলাটি, এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি, এবং সেখানে শেখ ফজলে নূর তাপস সহ 28 জন আসামি। বিগত দিনে দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে কোনো আলোচনার সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে আছি। রোববার সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা দরকার, যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম জগতে বড় প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া, তবে সেখানে কাজ করার জন্য কোনো বিধান নেই, যা সমাধানে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শিক্ষণীয় কন্টেন্ট গণমাধ্যমে প্রচারের জন্য তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, জনগণের মানসিক অবস্থার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারে না। জুলাই গণভ্যুত্থানের পর যে পরিবর্তন আশা করা হয়েছিল তা হয়নি। মশা নিধনের ওষুধের কার্যকারিতা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ওষুধ মান নিয়ে সন্তুষ্ট তারা। আসন্ন বর্ষা মৌসুমের আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, মশক কর্মীরা সঠিকভাবে কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর গুলিস্তান নগর ভবনে মশার লার্ভা জরিপ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। পরে কেন্দ্রীয় পশু হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এডিসের লার্ভা পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দক্ষিণের প্রশাসক। একই দিন রাজধানীর গুলশানে ডেঙ্গু বিরোধী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আগের ওষুধ আপনারা বলার পরে 2বার আমরা পরীক্ষা করেছি, 2বার মন্ত্রণালয় পরীক্ষা করেছে। মন্ত্রণালয় থেকে পরীক্ষা করার পরে তারা বলেছে যে এটা ওষুধ ঠিক আছে এবং এটা জাস্টিফাইড, কাজে ওষুধের ব্যাপারে কোথাও কোনো আপত্তি নাই।
ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সড়ক, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। নৌ পরিবহন ব্যবস্থা আরও বিকশিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বর্তমানে প্রায় ৭,৫০০ কিলোমিটার নৌপথ সচল আছে। আরও ১,২০০ কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখার কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় তিনি উন্নত রাষ্ট্র গঠনের মানসিকতা ও অগ্রগতির ক্ষেত্রে সবাইকে দায়িত্ববান হবার আহ্বান জানান। সরকার নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করছে বলে জানান মন্ত্রী। ঈদ সমাগত, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন সামর্থ্যের শতভাগ নিয়ে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব এবং কি কি করব তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আমরা রাষ্ট্রের হয়ে কাজ করছি, আমরা দলের হয়ে কাজ করছি না। দল দলের জায়গায় আছে, বাট জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের দায়িত্ব রয়েছে যে যেখানে আছি রাষ্ট্র এবং জনগণের জন্য কাজ করবার জন্য। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে এলপি গ্যাসের দাম বাড়ায় সংকটে পড়েছে দেশের রেস্তোরাঁ শিল্প। খাতটিকে টিকে রাখতে এবং ভোক্তা পর্যায়ে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, উচ্চ কর এবং প্রশাসনিক হয়রানির কারণে দেশের গুরুত্বপূর্ণ এ সেবা খাত ধ্বংসের মুখে পড়েছে। পরিস্থিতি উত্তরণে আগামী বাজেটে ভ্যাট ট্যাক্স কমানো, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং গরুর মাংস আমদানির অনুমতি সহ শিল্পনীতির দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, নতুন সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংকট আরও তীব্র হবে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে নিত্য প্রয়োজনীয় খাবারের দাম। সরকারের নির্ধারিত দামে কোনোভাবে এলপিজি বিক্রি হচ্ছে না, এলপিজি সিন্ডিকেট করে এই বাজারটা কন্ট্রোল করছে। তাদের কাছে আমার মনে হচ্ছে নতুন সরকার অসহায়। রেস্তোরাঁ সেক্টরকে শেষ করার জন্য পরিকল্পিতভাবে ওই কর্পোরেট আগ্রাসনরা আমার মনে হচ্ছে মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আমাদেরকে সর্বশান্ত করছে, যাতে এই 18 কোটি মানুষের মার্কেট তারা নিয়ে নিতে পারে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।